Estaban fotógrafos y yo casualmente lo era. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর তৈরি প্রতিটা মুভি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তার থেকেও বড় কথা হলো সে সময়কার সত্য ঘটনাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটা ইতিহাস জানতে পারি। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে নাৎসি নির্যাতনের ভয়াবহ আরেকটা ঘটনার চিত্রায়ন। পোল্যান্ডের আশুইৎজের মতো আরেকটা ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল অস্ট্রিয়ার মাউথহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পে বন্দী কয়েকজন ফটোগ্রাফার নাৎসি নির্যাতনের ভয়াবহ চিত্রগুলো সারা পৃথিবীর সামনে উন্মোচন করে দিয়েছিল। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য জীবন দিতে হয়েছিল অনেককেই। সেই ঘটনাটা আমরা আজকে জানব দ্য ফটোগ্রাফার অব মাউথহাউসেন মুভির এক্সপ্লেইনের মাধ্যমে। মুভির কাহিনীটা গড়ে উঠেছে জার্মানদের তৈরি এই ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্পকে ঘিরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 7,000 স্প্যানিশ রাজনৈতিক বন্দীকে এখানে এনে রাখা হয়েছিল। এদের বেশিরভাগই এখানে আসার আগে ফরাসি সরকারের বন্দী ছিল। ফরাসি গভর্নমেন্ট নিজেদের বন্দি দশা থেকে পরবর্তীতে জার্মানদের কাছে তাদের হস্তান্তর করে। মাউথহাউসেনে আসার পর এইসব বন্দীকে প্রাথমিকভাবে খনির কাজে লাগানো হয়েছিল, যাদের বেশিরভাগের ভাগ্যেই অলিখিতভাবে অবধারিত একটা নির্মম মৃত্যু লেখা হয়ে গিয়েছিল। কিন্তু এই সকল বন্দীদের মধ্যেও এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন যাদেরকে জার্মানরা ক্যাম্পের প্রশাসনিক নানা রকম কাজে যুক্ত করেছিল। কিন্তু এর মধ্যে এই স্প্যানিশ বন্দীদের অর্ধেক মৃত্যুবরণ করে। যারা বেঁচে ছিল তাদেরকে বিভিন্ন কাজের ফটোগ্রাফ সংগ্রহ করার কাজ দেওয়া হয়েছিল। তবে বলাই বাহুল্য, কাজ শেষে তাদের অনেককেই বরণ করতে হয়েছিল মৃত্যুদণ্ড। এই হতভাগ্য স্প্যানিশদের মৃত্যু কার্যকরের দায়িত্ব পড়েছিল কাপোস নামে একদল ইহুদি বন্দীর উপর। এরা ছিল বিশেষভাবে জার্মান প্রশিক্ষণপ্রাপ্ত বন্দী, যাদের দিয়ে জার্মানরা অন্য বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া থেকে শুরু করে তাদের ডেড বডিগুলোকে কবর দেওয়া এবং পুড়িয়ে ফেলার মতো কাজ করানো হতো। এই ফটোগ্রাফারদের জীবন কাহিনী দেখানো হয়েছে দ্য ফটোগ্রাফার অব মাউথহাউসেনের গল্পে। ইতিহাস অনেক মজার একটা বিষয়, জানি ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, তবে হিস্টোরিক্যাল মুভিগুলোর ক্ষেত্রে এটার প্রেক্ষাপট না জানলে মুভির মজাটা আপনি পাবেন না, তাই এত বকবক করা। তো চলুন এবার মূল গল্পে যাওয়ার চেষ্টা করি। প্রথম দেশে দেখা যায় কিছু স্প্যানিশ বন্দীকে মাউথহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এরপর তাদের থেকে জোর করে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হয় আর তারপরে তাদের মাথা মুড়িয়ে দেওয়া হয়। এসব কাজ শেষ করে এই হতভাগ্য মানুষদের প্রচণ্ড ঠান্ডার মধ্যে ক্যাম্পের বাইরের একটা খোলা জায়গায় এনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। এর কারণটা হচ্ছে সবাই এটা জানে হিটলার মূলত কাদের বন্দি করে এই সকল কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসতো। তো যাই হোক, এই বন্দীদের ছবি তোলার দায়িত্বে ছিলেন পল রিকেন নামে এক জার্মান অফিসার। পল রিকেন একজন প্রফেশনাল ফটোগ্রাফারও ছিলেন। ক্যাম্পের প্রতিটা ইভেন্টকে ক্যামেরা বন্দি করার কাজ ছিল তার। তবে এই ছবিগুলো তোলার জন্য একটা বিশেষ উদ্দেশ্যও ছিল, নাৎসিদের বিরুদ্ধে তৈরি প্রোপাগান্ডাগুলোকে ধামাচাপা দেয়া। ছবিগুলো প্রচার করে নাৎসিরা পুরো বিশ্বকে তখন এটাই দেখাতে চাইছিল যে দেখো, আমরা এদেরকে হত্যা করছি না, বরং কয়েদি হিসেবেই এদেরকে বন্দি করা হয়েছে এবং তাদের সাথে একজন বন্দির মতোই আচরণ করা হচ্ছে। এই স্প্যানিশ বন্দীদের সে সময় পলাতক বন্দী হিসেবে তারা সারা বিশ্বের কাছে প্রচার করতে শুরু করেছিল এই সকল ফটোগ্রাফারের মাধ্যমেই। তো একদিনের ঘটনা, একদিন পল যখন ক্যাম্পে আগত কিছু নতুন বন্দীদের ছবি তোলার জন্য তার ক্যামেরা প্রস্তুত করছে, তখন মাউথহাউসেন ক্যাম্পের কমান্ডার ফ্রান্স জেরিস সেখানে এসে পৌঁছান। বন্দীদের কিছুক্ষণ দেখার পরে তিনি তাদের মধ্য হতে যারা দুর্বল, বৃদ্ধ এবং তার দৃষ্টিতে অকর্মণ্য ছিল তাদেরকে বাছাই করে একটা ভ্যানে উঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। ঠিক এই সময় অ্যালানসো নামে একটা ছোট্ট ছেলে এই সব বন্দীদের মধ্যে তার বাবাকে দেখতে পান। কিন্তু হতভম্ব হয়ে বাবার চলে যাওয়া দেখা ছাড়া কিছুই করার ছিল না অ্যালানসোর। ফ্যালফ্যাল চোখে বাবাকে বুকে পাথর চাপা কষ্টের মধ্যেই বিদায় জানায় সে। তবে একটু পরেই তার ছবি তোলার জন্য ক্যাম্পের একটা রুমে নিয়ে আসা হয়। যে লোকটি অ্যালানসোর ছবি তোলার দায়িত্বে ছিল তার নাম ছিল ফ্রান্সিসকো বক্স এবং সে ছিল একজন স্প্যানিশ কমিউনিস্ট বন্দী। মাত্র 2 মাস আগেই বক্স এই ক্যাম্পে এসেছিল এবং এই ফ্রান্সিসকো ক্যাম্পের প্রধান ফটোগ্রাফার পল রিকেনের প্রধান সহকারী ছিল।
যদিও কিছু ক্যারিশম্যাটিক বৈশিষ্ট্যের কারণে সে এই বিশেষ সুবিধা আদায় করে নিয়েছিল। তো অ্যালেন্সো ছবি তোলার সময় ফ্রান্সিসকোকে তার বাবার বিষয়ে সে বলে, কিন্তু ফ্রান্সিসকো তাকে অভয় দেয়। সে বলে তার বাবাকে একটা কাজে নিয়ে যাওয়া হয়েছে, সে যেন চিন্তা না করে। কিন্তু প্রকৃত সত্য হলো, ছবি তোলার সময় যাদের নিয়ে যাওয়া হতো তাদেরকে আর ক্যাম্পে কখনোই ফিরিয়ে আনা হতো না। এদের ভাগ্যে ঘটত নির্মম মৃত্যু। ফ্রান্সিসকো যখন পলের ওখানে কাজ পান, তখন তিনি নিজের অবস্থান পোক্ত করার জন্য পলকে একদিন বলেছিলেন তার বাবা ছিল একজন দর্জি এবং পলকে সে একজন ভালো মানের ফটোগ্রাফার হওয়ার জন্য তৈরি করেছিলেন। সেদিন কথাগুলো শুনে পল তাকে প্রথম দিকে ফটোগ্রাফগুলোকে আলোর নিচে নিয়ে সেগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটার কাজে নিযুক্ত করেন। সেদিন পল রিকেন তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তার তোলা প্রতিটি ছবিই তার সন্তানের মতো এবং তিনি চান এগুলো যেন বাস্তবসম্মত করে তোলা হয়। তো দৃশ্যপট চেঞ্জ হলে দেখা যায় ফ্রান্সিসকো সহ আরও কয়েকজন জার্মান অফিসার মাউথহৌসেন ক্যাম্প থেকে কিছুটা দূরের একটা স্থানে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে কিছুটা এগোনোর পরে তারা তুষারের মধ্যে কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঠিক এই সময় ফ্রান্সিসকোকে সেই ডেড বডিগুলোর ছবি তোলার নির্দেশ দেওয়া হয়। এদের ছবি তোলার কারণ হচ্ছে একটা প্রতিবেদন তৈরি করে প্রচার করা, যাতে অন্য কোনো অপরাধী মাউথহৌসেন থেকে পুনরায় পালাতে সাহস না করে। যেহেতু মৃতদেহগুলো মাটির উপরে উপুর হওয়া ছিল, তাই ভালো ছবি ক্যাপচারের জন্য সে ডেড বডিগুলোকে সোজা করার সময় দেখতে পায় এই লোকগুলোকে জার্মানরা এখানে এনে হত্যা করেছে। ছবি তোলার সময় তার হঠাৎ অ্যালোনসোর একটা কথা মনে পড়ে। ছেলেটা যখন তার সাথে আলাপ করছিল তখন সে তার বাবার চেহারার একটা বর্ণনা দিয়েছিল, আর সেই চেহারার সাথে এখানকার একজনের চেহারার অদ্ভুত একটা মিল খুঁজে পায় সে। ছবি তোলার কাজ শেষ করে ক্যাম্পে ফিরে আসে ফ্রান্সিসকো বক্স এবং অ্যালেন্সোর বাবার রেকর্ডের সাথে তার সম্প্রতি তোলা ছবিগুলো মিলিয়ে দেখতে শুরু করে। আসলে সে এটাই দেখতে চাইছিল অ্যালেন্সোর বাবার ছবিটাই সে তুলেছে কিনা। সেই সময়টাতে কয়েদিদের একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হতো, যেগুলো ছিল এসব কয়েদিদের আইডেন্টিফিকেশন নাম্বার। ছবিতে তোলা নাম্বারটাকে রেকর্ডের সাথে মিলিয়ে ফ্রান্সিসকো দেখতে পায় দুটো নম্বর মিলছে না। তাই সে বুঝতে পারে লোকটা অ্যালেন্সোর বাবা নয়, হয়তো অ্যালেন্সোর বাবা এখনও বেঁচে আছে। এরপর ফ্রান্সিসকো ক্যাম্পের অফিস বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায় এবং ফ্রান্সিসকা নামে সেখানকার একজনের কাছে ফটোর সিরিয়াল নাম্বার সম্পর্কে যখন সে জানতে চায়, তখন সেখানে ক্যাম্পের প্রধান কমান্ডার ফ্রান্স এসে পৌঁছায়। সে সেখানকার সকলকে পালিয়ে যাওয়া বন্দীদের একটা প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেন। এছাড়া তাদের পরিবারের উদ্দেশ্যে একটা শোকবার্তা তৈরি করার কথাও জানায়। জার্মান অফিসার কথাগুলো বলে সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে ফ্রান্সিসকো বক্স এবং ফ্রান্সেকা আবার তাদের আলোচনায় ফিরে যায়। এ সময় ফ্রান্সিসকো বক্সের কাছে বলে একজন কমিউনিস্টের কাছে সব কিছু বলা তার পক্ষে সম্ভব নয়। কথাটা শুনে ফ্রান্সিসকো তাকে বলে, আমি এই ক্যাম্পের একজন সাধারণ বন্দী, আমি বিশেষ কোনো মানুষ নাই, তাই আমাকে সব বলতে পারো। ফ্রান্সিসকোর কথায় একটু ভেবে ফ্রান্সেসকা তাকে কিছু কথা বলতে শুরু করে। সে জানায় সে এবং তার এক সহকর্মী সবসময় চেষ্টা করেছে এখানকার বন্দীদের যতগুলোকে সম্ভব যাতে বাঁচানো যায়। এজন্য তারা মরণাপন্ন এবং মুমূর্ষু বন্দীদের সাথে মৃত্যুদণ্ড পাওয়া বন্দীদের পোশাকও পরিবর্তন করেছে। এখানকার বন্দীদের বিষাক্ত গ্যাস ইনজেকশন এবং হিংস্র প্রাণীদের দ্বারা আক্রমণ, প্রচণ্ড ঠান্ডায় বন্দীদের উপরে ঝর্ণার পানি ছেড়ে দেওয়া সহ নানা রকমভাবে বিভিন্ন উপায়ে হত্যা করা হয়। কথাগুলো শুনতে শুনতে ফ্রান্সিসকোর মনটা এবার ভারী হয়ে আসে। এতদিন সে এই বিষয়গুলো আঁচ করতে পেরেছিল, কিন্তু এখন এর ভয়াবহতা শুনে শিউরে ওঠে এই প্রধান সহকারী ফটোগ্রাফার। এরপর ফ্রান্সিসকো ফন্সেকাকে বলে সে যেন কোনো একটা উপায় বের করে অ্যালেন্সোর বাবাকে বাঁচানোর চেষ্টা করে। ফটোগ্রাফারের অনুরোধে এবার একটু চিন্তা করার পর ফন্সেকা রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ফন্সেকা ফ্রান্সিসকো বক্সের অনুরোধটা রক্ষা করেছে। সে এবং তার বন্ধুরা মিলে অ্যালেন্সোর বাবাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে এবং তারপরে তাকে একটা ছদ্মবেশে মাউথহৌসেন ক্যাম্পে ফিরিয়েও নিয়ে আসা হয়। কিন্তু ক্যাম্পের সুপ্রিম কমান্ডার ফ্রান্স এই ছদ্মবেশ ধরে ফেলে এবং অ্যালেন্সোর বাবাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। লোকটাকে হত্যা করার পর ফ্রান্সিসকো এবং ফন্সেকাকে সেই ডেড বডিটাকে কাটা তারের বেড়ার সাথে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
এছাড়া পল রিকেনকে এটার একটা ছবি তুলতে বলেন। তার উদ্দেশ্য ছিল এই ছবিটা দেখে সবাই যাতে বুঝতে পারে এখান থেকে পালানোর শাস্তি কতটা ভয়ানক হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বক্স যখন ল্যাবে কাজ করছিল তখন একদিন নানা রকম যুদ্ধাপরাধের বেশ কিছু নেগেটিভ সে খুঁজে পায়। সেগুলো পরীক্ষা করে ফ্রান্সিসকো দেখতে পায় নেগেটিভগুলোর মধ্যে জার্মানদের যুদ্ধাপরাধের আলামতে ভর্তি। সে খেয়াল করে এগুলো হচ্ছে সব হত্যা করার পর তোলা মৃতদেহের স্তূপের ছবি। এসব দেখে এবার একেবারে হতভম্ব হয়ে যায় ফ্রান্সিসকো বক্স এবং সে সিদ্ধান্ত নেয় এই নেগেটিভগুলো দিয়ে সে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটা প্রতিবেদন তৈরি করবে। সেই চিন্তা থেকেই নেগেটিভগুলোকে একটা জায়গায় লুকিয়ে ফেলে ফ্রান্সিসকো। কাজ শেষ করার পরে ফ্রান্সিসকো অন্য কয়েদিদের সাথে একটা আড্ডায় যোগ দেয়। এই কয়েদিরা একটা লুকিয়ে রাখা রেডিওর মাধ্যমে যুদ্ধের খবর শুনছিল। ফ্রান্সিসকো রেডিওর একটা খবরে জানতে পারে খুব শীঘ্রই জার্মানরা এই যুদ্ধে পরাজিত হতে চলেছে। আর এ ধরনের খবরে সেখানকার সবাই এবার আনন্দে উল্লাস করে ওঠে। অন্যদিকে এই খবরটাই মাউথহসেন ক্যাম্পের কমান্ডার ফ্রান্সকেও বেশ চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। এতদিন এই ক্যাম্পে তোলা সব ফটোগ্রাফ এবং নেগেটিভ সহ যুদ্ধাপরাধের সব প্রমাণ ধ্বংস করে ফেলবেন তিনি। আর এই লক্ষ্যে ফটোগ্রাফারদের উপরে একটা নির্দেশ জারি করা হয়। কিন্তু এ ধরনের খবরে ফ্রান্সিসকো বক্স তার লুকিয়ে রাখা সেই নেগেটিভগুলো তার সহকর্মীর কাছে গিয়ে লুকিয়ে ফেলেন এবং তাকে অনুরোধ করেন অন্য কমান্ডারদের যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করতে। তাদের তিনি আরও বলেন যুদ্ধ শেষ হলে তারা এগুলো সারা বিশ্বের কাছে প্রচার করবে এবং জার্মান নাৎসিরা ক্যাম্পগুলোতে যে কী পরিমাণে ভয়াবহ নৃশংসতা চালাতো সেই সম্পর্কে প্রকৃত সত্য সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে যাবে। ফ্রান্সিসকোর কথা মতো বন্দিরা তারপর থেকে নাৎসি অফিসারদের অত্যাচারের নানা রকম প্রমাণ বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলতে শুরু করে। তবে জার্মানদের দেখানোর জন্য তারা অন্য সব ফুটেজ এবং ডকুমেন্টগুলো আগুনে পুড়িয়ে দিতে থাকে। এরপর এক পর্যায়ে বক্স একদিন খেয়াল করে বেশ কয়েক মাস ধরে নির্যাতনের পর একটা বন্দিকেও আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। যা হোক, বক্সের এ ধরনের কাজে ক্যাম্প কমান্ডার ফ্রান্স তাকে পুরস্কার হিসেবে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার সুযোগ দেয় একদিন। কিন্তু তাদের এই বিষয়টা পল তার ক্যামেরা বন্দি করে ফেলে। পল চলে যাওয়ার পরে বক্স সেই মহিলার সাথে কথা বলার চেষ্টা চালায়। এ সময় সেই মহিলা তার জীবনের কিছু দুঃখের স্মৃতি বক্সকে বলতে শুরু করে। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে বক্স জার্মানদের অত্যাচারের প্রমাণগুলো লুকোনোর জন্য তার কাছে সাহায্য চায়। আর অদ্ভুতভাবে তার কথায় রাজি হয়ে যায় মেয়েটা। এর পরের দিন থেকে সকল কমিউনিস্ট স্প্যানিশ বন্দিরা তাদের দেহের বিভিন্ন স্থানে নাৎসিদের প্রমাণগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করে। এর মাধ্যমে বক্সের একটা চিন্তা ছিল যে এই ঝুঁকিপূর্ণ কাজের কারণে যদি তাদের কেউ ধরা পড়েও যায় তবে কেউ না কেউ হয়তো নিশ্চয়ই বহির্বিশ্বের কাছে এই প্রমাণগুলোর কিছু অংশ অন্তত পৌঁছে দিতে সক্ষম হবে। ফিল্মগুলো লুকিয়ে ফেলার পর বন্দিরা ক্যাম্পের মধ্যেই আনন্দ করতে শুরু করে। কিন্তু এক সময় এক কাপস এসে তাদের বাধা দেয়। তবে ফ্রান্সিসকো তাকে বলে আগামী দিন এখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, তাই তারা এর রিহার্সাল করছে। পরের দিন এই অনুষ্ঠানের বিষয়ে সে যখন পলকে জানাচ্ছে তখন সে খেয়াল করে বেশ কিছু কয়েদিকে একটা ট্রাকে তুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এ সম্পর্কে সে পলের কাছে জানতে চাইলে পল তাকে বলে এদের পাশের পোস্কাসেল নামে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এর পরের দিন কিছু নাৎসি সেনা কয়েদিদের পাটাতনের নিচ থেকে একটা রেডিও খুঁজে পায় এবং সেই সাথে এক বন্দির একটা পারিবারিক ছবিও খুঁজে পায় তারা। এই রেডিও উদ্ধারের ঘটনা নাৎসি অফিসারের মধ্যেও একটা চিন্তার সূত্রপাত ঘটায়। তারা ধারণা করে হয়তো কয়েদিরা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, তাই তারা সেই কয়েদিদেরকে মারতে শুরু করে। এটা দেখে ফ্রান্সিসকো ধরে নেয় তাদের গোপনীয়তা হয়তো আর বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হবে না। তাই সে একটা নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করে। ক্যাম্পের কমান্ডারের অনুমতি নিয়ে সেই রাতেই একটা নাটক মঞ্চস্থ করা হয়। এদিকে যখন নাটক চলছিল তখন বক্স এবং তার কয়েক সহকারী সেই স্টোরেজ রুমে গিয়ে সেই প্রমাণগুলোকে গোলা বারুদের রুমে নিয়ে যায়। বক্স জানতো কয়েকদিনের মধ্যে এখানকার কয়েকটা গ্রেনেড বাক্সকে বার্লিনে পাঠানো হবে। যেহেতু এগুলোর সাথে তাদের কোনো একজন স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হবে, তাই সে তার এক সহকারীকে একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে সেই সব প্রমাণসহ বাক্সটাকে বাইরে থেকে আটকে দেয় এবং
তারপর এই বিষয়গুলো সে তার অন্য সহকর্মীদেরও জানায়। পরের দিন বক্স এক জার্মান অফিসারের ছবি তোলার সময় তার কাছে একটা অনুরোধ করে যে আরও কিছু বন্দীকে যেন পোস্টকাশের কায়রিতে পাঠানো হয়। দেখা যায় অফিসারটা তার অনুরোধে সম্মতি জানায়। বক্স অ্যালেন্সকে এই লিস্টেও ঢুকিয়ে দেয়। সে তার কাছে কিছু গোপনীয় নেগেটিভ দিয়ে সেগুলোকে তার কাছে রাখতে বলে। এর পরের দিন ক্যাম্পের এক স্প্যানিশ কয়েদিকে সেই নেগেটিভ সহ আটক করা হয় এবং স্বাভাবিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। সে সময় ফ্রান্স সবার উদ্দেশ্যে বলে, এভাবে কেউ পালানোর চেষ্টা করলে তার ভাগ্যেও এই কয়েদির মতো অবস্থা হবে। তবে কয়েদিদের এভাবে মৃত্যুটা মেনে নিতে পারে না ফ্রান্সিসকো, তাই সে গিয়ে পলের সাথে মারামারি শুরু করে। ফলে একসময় তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। এর কিছুক্ষণ পর ফ্রান্স তার কাছে আসে এবং তাকে প্রচণ্ড মারধর করে এবং তার কাছ থেকে সেই নেগেটিভের বিষয়ে জানতে চায়, কিন্তু কোনোভাবেই বক্স তার মুখ খোলে না। ফলে কমান্ডারের নির্দেশে তাকে সহ আরও কয়েকজন বন্দীকে একটা গ্যাস ভ্যানে ওঠানো হয় মেরে ফেলার জন্য। কিন্তু দেখা যায় ভ্যানটা রওনা হওয়ার কিছুক্ষণ পরে সেটা একটা জায়গায় এসে থেমেছে। সে সময় এক জার্মান অফিসার তাদের ভ্যানের দরজা খুলে সকলকে বাইরে বের করে নিয়ে আসে এবং একটা জায়গায় একে একে বন্দীদেরকে গুলি করে মেরে ফেলতে শুরু করে সে। একসময় সে যখন বক্সে গুলি করতে যাবে, ঠিক সেই সময় সেখানে কিছু আমেরিকান সেনা এসে পৌঁছায় আর অল্পের জন্য বেঁচে যায় ফ্রান্সিসকো বক্স। মৃত্যুর মুখ থেকে ফিরে বক্স মাউথহসেন ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে সে দেখতে পায় ইতিমধ্যে অনেক আমেরিকান সৈন্য ক্যাম্পটা দখল করে নিয়েছে। এই বিষয়টায় তার খুশি যেন আর ধরে না, তাই সে তার লুকিয়ে রাখা নেগেটিভগুলো খুঁজে বের করতে শুরু করে। তারপর সে যখন ল্যাবে গিয়ে পৌঁছায় তখন সেখানে সে পল রিকেনকে দেখতে পায়। তবে সে তাকে আঘাত করে না, কিন্তু তার ক্যামেরাটা নিয়ে চলে আসে সে। সেখান থেকে বাইরে বেরিয়ে ফ্রান্সিসকো দেখতে পায় কমান্ডার ফ্রান্সকে মেরে কাটা তারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এভাবেই শেষ হয় মাউথহসেন ক্যাম্পের ফটোগ্রাফারদের আত্মদানের একটা অসাধারণ সত্যি ঘটনা। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই ঘটনার ঘন ঘটা। সেখানে বিচ্ছিন্ন এবং ছোট ছোট কিছু ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাগুলোই পরবর্তী পৃথিবীর কাছে একটা তথ্য ভাণ্ডার হয়ে উঠেছিল। মাউথহসেন কনসেন্ট্রেশন ক্যাম্পের এই ফটোগ্রাফারদের এই ঘটনাটাও সারা পৃথিবীকে তোলপাড় করে তুলেছিল। জার্মানদের অত্যাচার কত নিষ্ঠুর এবং কত বিভৎস ছিল সেটা পৃথিবী জানতে পেরেছিল এইসব ফটোগ্রাফারদের কল্যাণেই। তো কেমন লাগলো আজকের গল্পটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক চাইছি, আর সাবস্ক্রাইব করে স্টোরি ফাইলের সাথেই থাকবেন এটাও আশা করছি। সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন।